আমাদের সঙ্গে এই মুহূর্তে আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনি খুলনার কোন জায়গা থেকে এসেছেন আমাদের কিছু পর? ডিয়ার লিসেনার, আসসালামু আলাইকুম। আমি চয়নিকা, খুলনা নিরালা থেকে আসছি। ওকে, শুনি আপনার ঘটনা। আমি যেই প্লেসটার গল্পটা বলবো, এটা একটা কলেজের, খুলনার কোন একটা কলেজের কাহিনী। আমি কলেজের নামটা বলবো না। তো ওই কলেজের যে বাড়িটার কাহিনী, ওই কলেজে আর কি ওই বাসায় প্রিন্সিপাল থাকতো আর কি। তো একটা পর্যায়ে প্রিন্সিপাল কলেজ থেকে ট্যুরে যায়। তো ট্যুরে গেলে সে, তার মেয়ে, তার ওয়াইফ, ফ্যামিলি সবাই যায়। তো তারা 5 দিনের জন্য কক্সবাজার যায়। তো যাওয়ার পর 3 দিনের দিন আর কি ওই মেয়ে কলেজের কিছু স্টুডেন্ট হোস্টেলে যারা থাকে তাদের সাথে ফিরে আসে, পড়াশোনা থাকে তাই। তো আসার পর ওই মেয়ে বাসায় আসলে তখন তো একা, আর কোনো ভাই বোন না থাকায় আর কি কাজের যে মহিলা আসে তাকে বলে যে আন্টি আপনার আসা লাগবে না, আমি তো একা আছি, আপনাকে প্রয়োজন হবে না। তো উনি চলে যায়। তো চলে যাওয়ার পর 5 দিনের দিন আবার ওই মেয়ের বাবা মা আর কি ফিরে আসে, সেই প্রিন্সিপাল। তো ফিরে আসলে বাসায় এসে দেখে যে বাইরে থেকে দরজা আর কি বন্ধ করা, তালা মারা। এখন দেখলে এখন মেয়ে কোথায় গেছে, তো না পেয়ে তারপরে সে আছে কাজের মহিলাকে খবর দেয়। তো সে আসার পর তাকে আক্স করে যে সে আসছিল কিনা বা মেয়ের খবর কি। তো সে বলে কি সে যখন মেয়ে বাসায় আসছে তো তাকে বলছে যে আন্টি আপনার আসা লাগবে না, আমি একা আছি, তো আপনাকে প্রয়োজন পড়বে না। তো এই বলার পর তো এখন প্রিন্সিপাল ভাবতেছে যে মেয়ে কোথায় গেল। তো ওই মেয়ের একটা ছেলের সাথে রিলেশন ছিল, তো তার বাসায় আর কি সে ভাবে যে ওই ছেলের সাথেই হয়তো বা মেয়ে চলে গেছে বা কিছু একটা, খোঁজ না পায়। তো ওই ছেলের বাড়ি পুলিশ পাঠায়, ছেলেকে ধরে অনেক মারধর করে। তো করার পর ছেলে কিছু বলতে পারে না। তো তারা একটা পর্যায়ে বাড়ির তালা ভাঙার করে। তো একটা পুলিশ আর কি এই পাশে ওরা থাকলে একটা পুলিশ ঘুরতে ঘুরতে আর কি পিছনের দিকে যায় বাসার। তো পিছনের দিকে যে আর কি বাড়িটা তো অনেক পুরনো, অনেক আগের বাড়ি, এটা 1987 সালের কাহিনী। তো আর কি বাথরুমে যেমন ভ্যান্টা লাইন আর কি মাটির দিয়ে এরকম মানে সিমেন্ট বালি দিয়ে তৈরি করে, ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে যে ভিতরে লাইট জ্বলতেছে আর পানি পড়তেছে, এরকম একটা শব্দ হচ্ছে। তো ওই পুলিশটা বললো কি মেবি ভিতরে কেউ আছে, হয়তো বা পিছনে তো আরেকটা দরজা, হয়তো ওইখান থেকে তালা মারা, ভিতর থেকে ওইখান থেকে বের হয়েছে। এখন তারা তালা ভাঙে। তো তালা ভেঙে ঢোকার পর ওরা ওই সেই বাথরুম যে কোনাটায় থাকে ওই কোনাটার দিকে যায়। যাওয়ার পর ওই বাথরুমের ওইখানে ওই পুলিশটাই ঢোকে, যে পুলিশটা দেখে। তো ঢোকেই আর কি আর ডান সাইডে তাকায় দেখে যে ওই মেয়েটা পড়ে আছে আর কি, একটা জীব অনেকখানি বের হয়ে গেছে আর কি, চুল এলো জেলো, মনে হচ্ছে কি ওরে কেউ ফার্স্ট দিয়ে মেরে ফেলছে, এরকম একটা ভাব। তো ওরে মেরে এখন ওই লাশ বের করছে। বের করার পর ওই যে ছেলেটারে আর কি ধরে নিয়ে আসলো, অনেক মারধর করছে, ছেলেটা ওইখানেই উপস্থিত ছিল। তো ওই ছেলেটা দেখে ওইখানেই ছেলেটা মারা যায়, এই মেয়েটাকে দেখে। এখন মারা যাওয়ার পর ওই মেয়েটাকে আর কি পোস্টমর্টম করতে হবে, যেহেতু ওই কিভাবে মারা গেছে। তো ওকে আর কি পোস্টমর্টমের জন্য পাঠানো হয়। তো করার পর আর কি আসে, খুব ইন্টারেস্টিং জায়গা আসছে আস্তে আস্তে, এই জায়গাটা খুব ইন্টারেস্টিং, একটু মন দিয়ে শুনবেন। তারপর আর কি ওকে ওইটা করার পর আর ওর মুখে একটা চড়ের দাগ আসে আর কি, এমন একটা চড়ের দাগ সে কোনো স্বাভাবিক মানুষের না, মানে মুখ থেকে ঘাড় পর্যন্ত আপনি বলছিলেন, একেবারে পিছনের ঘাড় পর্যন্ত একটা বিশাল বড় একটা হাতের, মনে হবে হাতটা অনেক বড়। তো এই ডাক্তার পাওয়ার পর কিন্তু কে দিছে, এটা তো কোনো স্বাভাবিক মানুষের না আর কি, কোনো দেখা না পায়। তো দেন ওকে মাটি দিয়ে দেওয়া হয়, আর ছেলেটা তো এমনি মারা যায়, এখানে মাটি দেওয়া হয়। তো ওই বাসাটা প্রায় মেবি 10-15 বছর ফাঁকা থাকে। তো থাকার পর আমার চাচু তো ওই বাসায় আর কি ওইখানেই ওই কলেজে চাকরি করে, পরে স্টপ করার পাওয়ার পর ওই বাসায় যায়। তারপর তখন আর কোনো ভয় টয় থাকে না আর কি, ওই বাসায় অনেক দিন হয়ে গেছে, মানুষজন আসা যাওয়া করছে। তো আমরা থাকি আর এখন মানে আমার চাচুর সাথে যে কাহিনীটা ঘটছে, আমার চাচুরা যখন গেছে 2 ইয়ার্স হওয়ার পর
আমিও তখন আমার চাচুদের সাথেই থাকি। আমি তখন ক্লাস 4-এ পড়ি। এটা 2000। এই ঘটনা কি শেষ ওইটা? হ্যাঁ, ওইটা শেষ আর কি। ওই মেয়ের কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। ব্যাখ্যা পাওয়া যায় সেটা যে মারা গেছিল সেটার কি কোনো দাগ টাগ পাওয়া গেছে? হ্যাঁ, সেটা আপনি দাগটাই মিস করেছেন মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, দাগটা পাওয়া গেছে, কিন্তু কিভাবে যে দাগটা আসছে এটা কিন্তু না কোনো। ছেলেটার গায়েও কি সেরকম দাগই পাওয়া গেছিল আঙুলে? ছেলেটা মারা গেছে, হ্যাঁ, হ্যাঁ ছেলেটার এক্স্যাক্টলি সেই জায়গাটা হচ্ছে পয়েন্ট, কিন্তু সেটাই সবচেয়ে ছেলেটার আসল মুখে পয়েন্ট। ওই যে ছেলেটা মারা যায় সেম একই একটা চলে। তার মানে সেটা মেয়েটাকে দেখা মাত্রই মারা যায়, কিন্তু হ্যাঁ, ছেলেটার ঘাড়েও Same ঠিক একই একটা একই চরের রকমের দাগ পাওয়া দাগ যায়। পাওয়া যায়। হুম। সো এটাই হচ্ছে ছিল ঘটনা আপনার, রাইট? এরপরে তো যে ঘটনা আছে তার সাথে তো এটার কোনো লিঙ্ক। হ্যাঁ, এটার একটা রিলেটেড আছে। আচ্ছা। তো তারপর আমার এটা আছে 2007 সালের 15ই মার্চ, সেদিন বৃহস্পতিবার ছিল। তো আমার যে কাজিন ও ছাদে ঘুড়ি উড়াচ্ছে। তো আমি ওকে নামতে বললে জাস্ট 2 মিনিটের কারণে আমি গেটের কাছে আসছি, এর ভিতরে একটা সব আওয়াজ হয়েছে। তো আমি যে দেখি আমার ভাই পড়ে গেছে আর কি ছাদের থেকে। তো আমার দিকে তাকায় রইছে আর কি, নাক থেকে অনেক ব্লিডিং হচ্ছে, মাথা থেকেও রক্ত বেরোচ্ছে। তো আমি ওকে দেখে আর কি লোকজন ডাকতেছি, কিন্তু আওয়াজ বের হচ্ছে না। আমি একেবারে চুপ হয়ে গেছি দেখে। তারপরে কিছুক্ষণ পর আমি লোকজন ডাকার পর আসার পর আমার ভাই ওকে তারপরে নিয়ে আমরা আর কি হসপিটালে যাবো। তো আমার চাচু আসে, আমি দেন ওইখানে আর একজন সে অনেক পুরনো আর কি ওইখানে। তো তাকে নিয়ে আমরা যাই। তখন আর কি ইসলামিয়া হসপিটাল খুলনা, সে তখন বয়রাই ছিল। তো আমরা ওকে ওই হসপিটালে প্রথমে নেওয়ার পর ওইখান থেকে ওকে ফেরত দিয়ে দেয়। তো দিয়ে আমরা আর কি রিক্সায় করে যখন বয়রা পুজো খোলা দিয়ে যাই, তো তখন আর কি রিক্সায় করে আমার ওই ভাইয়ের মানে আমার যে চাচুর কোলে আর কি আমার ভাইয়ের ওই মাথা দেওয়া ছিল। তো চাচু খেয়াল করে কি আমার ভাই এক পলক তাকায় চোখ বন্ধ করে দিছে। আর তার এক সাইড ওই চরের মতন একটা দাগ পুরো আর কি সেম সেই মেয়ের মতন। হ্যাঁ, ওরকম সেম, একেবারে সেম ওইটা হয়েছে। তো ওকেও আর কি পোস্টমর্টম করা হয়, করার পরে সেম একই রিপোর্ট আসে যে ওরও একেবারে একটা অস্বাভাবিক একটা চরের দাগ। যে এটা যে কিভাবে হলো, এটা কোনো স্বাভাবিক মানুষের না আর কি, কোনো মানুষ দেয় না। সব থেকে বড় কথা রাসেল ভাই, ও যখন ছাদে ছিল আমি নিজে দেখছি ছাদে কেউ ছিল না, বাসায় কেউ ছিল না, ও একা ছাদে ছিল, আমি গেটের কাছে আসছি। আর ওইটা কোনো মানুষের চরের হাতের দাগ ছিল না আর কি। রাইট, থ্যাংক ইউ সো মাচ। নামটা প্লিজ একটু বলবেন এবং তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো লিসেনার্স, আমি মোহাম্মদ রাইসুল ইসলাম অমিত, নানগঞ্জ থেকে। আমার দ্বিতীয় ঘটনা নিয়ে। জি। এই ঘটনাটা হলো রাসেল ভাই আমার নিজের বাড়ির। তো এই ঘটনার কিছু অংশ আমার দাদু আর আমার আম্মু থেকে শোনা, আর কিছু আমি নিজে এক্সপিরিয়েন্স করছি। তো ঘটনাটা হলো এমন, আমরা যখন হইও নেই, তো আমার বাবার খুব শখ ছিল গাছপালা লাগানোর। কারণ হলো আমাদের বাড়িটা খুব বিশাল, প্রায় 80% জায়গার উপরে বাড়িটা। তো বাড়িটা 2 ভাগে বিভক্ত করা। একটা অংশে আমরা থাকি, যে অংশটা মেন রোডের সাথে। আর পিছনে যে অংশটা, সেই অংশটা হলো অনেক বড় একটা পুকুর আছে, একটা ক্ষেত ছিল যেটাতে আমার দাদা আর আমার বাবা প্রায়শই ওটাতে কাজ করতো। আর চারোপাশ দিয়ে গাছ ছিল, নারিকেল গাছ ছিল, ডাব গাছ ছিল, দুটার মাঝখানে দেখা গেছে আপনার সুপারি গাছ ছিল, আবার একটা গাছের পর হয়তো আম গাছ ছিল। এইভাবে ডিভাইড করে গাছগুলো লাগানো হয়েছিল। তো গাছগুলো যখন এক পর্যায়ে অনেক বড় হয়ে গেছে, তো গাছগুলো সুটেবল দেখা যায়, সুন্দর, কিন্তু এই গাছগুলোতে কিছু ছিল যেটা আমার দাদু বলতো, আমার মা বলতো। ওনারা সবাই দেখেছেন তার মানে? কিছু ফিল করেছেন, এমনকি আমার মা দেখেছেন। তো যে পুকুরটা ছিল, সে পুকুরটাতে আমাদের বাড়ি মানে যখন পুরান ছিল তখন তো ভাই জানেনই সবার বাড়িতে কম বেশি চাপকল থাকে। তো আমাদের বাসায় চাপকল ছিল। তো হয়তো ওইটা থেকে পানি উঠাতে হতো, আর নয়তো পুষ্কুনির থেকে নিতে হতো। তো খাবারের পানি চাপকল, গোসলের পানি চাপকল থেকে ম্যানেজ হতো। আর থালা বাসন ধুতে অনেক সময় দেখা গেছে পুকুরের পানি ইউজ করা হতো। তো আমার আম্মু বড় বউ ওই বাসার, তো আমার আম্মু প্রায়শই যাইতো নিচে। আর আরেকটা কথা হলো, আমার বড় চাচা আমার বাবার আগে বিয়ে করছে। তো ওই হিসাবে আমার চাচিও এগুলো দেখছে। তারা দুজন ছিল সবার আগে। তো তারা যখন প্রায়শই ওখানে পুকুরে আপনার থালা বাসন ধুতে যেত, তো প্রায়শই কিছু ফিল করতো যে গাছের থেকে তাদের উপর নজর রাখতেছে, বা তাদের উপর বাতাস যেমন একটা আসে না, যে একবারে পুরো স্তব্ধ সবকিছু, কোনো বাতাস নেই, তারপর আসে বাতাসটা ডাইরেক্টলি আপনার শরীরে হিট করতেছে। তো এরকম কিছু ফিল করতো। তো আমার দাদু পুরান আমলের মানুষ, অনেক কিছু জানতো সে।
তো সে হুজুর দিয়ে বা নিজে যেভাবে হোক ম্যানেজ করে প্রতি 2-1 বছরের অন্তরে বাড়িটা বান দিয়ে রাখতো, যাতে খারাপ কিছু ক্ষতি না করতে পারে আমাদের। রাইট। তো আমরা যখন হই, আমার বাবা তখন ছোট থাকতে আমার হওয়ার আগেই বাইরে চলে যায়, বিয়ের কিছুদিন পরেই। আমার বাবা সৌদিতে থাকে, তারপর আপনার ওমানে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, কিন্তু সে বাসায় আসতে পারে না কাজের কারণে। তো আমি হওয়ার পর যখন আস্তে আস্তে বড় হই, তো আমি কিছু দেখতাম না। তো আমি যখন হোস্টেলে চলে যাই, হোস্টেল থেকে যখন রিটার্ন আসি, তো আসার পর যখন এখানে আস্তে আস্তে পড়ালেখা আগাই, বড় হয়ে যাই, তখন যখন আমার বয়স অ্যাটলিস্ট তখন 16 কি 17 ছিল, তখন আমি পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম একটা দোকানও চালাতাম। আচ্ছা। তো ওই দোকান থেকে প্রায়ই আপনার দেখা গেছে রাত্রে 12টা-1টা বেজে যেত। মাল্টিমিডিয়া শপ তো জানেন রাসেল ভাই, অনেক রাত্র খোলা থাকে। তো আসার পরে দেখা গেছে আমার একটা অভ্যাস ছিল যে আমার বাড়িটা ভাড়াটিয়া বাড়ি ছিল পিছনে। তো ভাড়াটিয়া বাড়িতে একটা চাপ ছিল, আপনার পানির কল ছিল, ফ্লোরটা পাকা করা ছিল, আর পানির কলটা ওয়াশার লাইন ছিল, যেটা 12টা-10টার পরে পানি আসতো সব সময়। আর আমাদের বাড়ির যে পিছনের অংশটা, ওই অংশটা সম্পূর্ণ আমার বড় চাচার। তো উনি ডিসিশন নিছে যে ওই ক্ষেত আর আপনার পুকুরটা ফালায় না রেখে একটা কাজে লাগাক। তো উনি ওটা বালুর দিয়ে ভরে ফেলছে, ড্রেজারের লাইন দিয়ে। তো ভরে ফেলার পর এই কাহিনীগুলো আমি দেখছি, যেটা হলো আপনার মানে আমার সাথেই ঘটছে। আমি রাত্রের বেলায় যখনই আসতাম, আইসা সবার আগেই একবারে ডাইরেক্ট নিচে যেতাম ওই পানির কলের ওইখানে। তো শীত হোক ঠান্ডা হোক, আমি সবসময় গিয়ে আমি মুখ হাত আর মাথাটা ওইখানে ধুইতাম সারাদিন কাজ করার পর যখন আসতাম তখন। তো একদিন হঠাৎ করে যে আপনার ওদিকে আবার একটা জিনিস কি, যে ডাব গাছগুলো ছিল ওখান থেকে প্রায় ডাবের ছোট ছোট অংশগুলো পড়তো। তো ওগুলো আমি মাথায় নিতাম না, যে এগুলো স্বাভাবিক, বাতাস আসলে পড়তেই পারে, শুকনাগুলো বা কাঁচাগুলো পড়তেও পারে। তো একদিন রাত্রেবেলা আমি যখন মুখ হাত ধুচ্ছি, তো আমি শুনতেছি যে মাঠে ছোট ছোট বাচ্চারা খেলতেছে। ছোট ছোট বাচ্চারা খেলে যেমন খিটমিট আওয়াজ হয় না ভাইয়া, এরকম ঠিক। তো বাসার তখন আমাদের বাউন্ডারি ছিল না ওই সাইডের, পিছনের দিক দিয়া, তো হয়তো বাঁচতেও পারে। তো আমি কি করলাম, আপনার একটুখানি টিনের উপরে উঠে তাকাইলাম যে দেখা যায় নাকি। আমি অন্ধকারে কিছু দেখলাম না। তারপর আমি একটা ধমক দিলাম, এত রাত্রে এখানে কি করো, সবাই বাসায় যায়। তো ওরা চুপ হয়ে গেল। চুপ হওয়ার 3 থেকে 4 সেকেন্ড পর ভাইয়া, মানে এক মোট বালু নিয়ে যদি কেউ টিনের উপর ঢিল্লা মারে, যে আওয়াজটা হয় পড়ার সময়, ঠিক ওরকম একটা আওয়াজ হলো, যে টিনের উপরে ঢিল্লা মারছে বালু দিয়ে। আমার মেজাজ খারাপ হয়ে গেল যে পোলাপান, আমি এত রাত্রে বললাম বাসায় যেতে, আবার আমাকে ঢিল্লা মারলো। আমি চলে গেলাম ব্যাক করে ঘরে গিয়ে আমার মোবাইল রাখলাম, সবকিছু রাখার পর টর্চ লাইট নিলাম। আর আমি একটা কুকুর পালতাম, তো কুকুরটাকে ডাক দিলাম। তো কুকুরটা আসলো, কুকুরটাকে নিয়ে আমি নিচে গেলাম পিছন দিয়ে ঘুরে বালুর মাঠে, যে দেখতে কে আছে। মানে মেন ইন্টারেস্টিং কথা হলো ভাই, ওরা যেখানে আওয়াজ করতেছিল, আমি এতক্ষণে ঘুরে আসতে আসতে পোলাপান যদি হয় দৌড়ায় পুরো মাঠটা পার হওয়ার কথা না, কারণ মাঠটা বিশাল বড়, তা মানুষেরও পার হইতে অনেক সময় লাগবে। আচ্ছা। তো পোলাপান যেতে পারবে না, একজনকে হলেও আমি দেখতে পারতাম। আমি মাঠে কেউকে দেখি নাই, ও ফুল এমটি। আমার কুকুরটা একটা দিকে মানে টার্গেট করে সে বার্ক করতেছিল নন স্টপ, কোনো থামাথামি না, একদিকে তাকায় চেঁচামেচি করতেছিল। আমি তো কিছু দেখতেছি না, আমি লাইট ওই দিকে মারতেছি, বিভিন্ন জায়গায় মারতেছি, কিন্তু আমি কিছু দেখতেছি না। আমাদের পাশের বাড়ির যে কুকুরটা ছিল, ও আবার আপনার দেওয়ালটা টপকে আসা পড়ছে, বাউন্ডারি ছোটর কারণে দেওয়ালটা টপকে আসছে, চিল্লাচিল্লি ছিল। ও আইসা ঠিক আমার সাথে দাঁড়ায়া ওই সেম জায়গায় তাকায়া চিল্লাচিল্লি করতেছে, যে জায়গায় আমার কুকুরটা চিল্লাচিল্লি করতেছে। তো কিছুক্ষণের ভিতরে ভাই আমার শরীরটা পুরো ভারী হয়ে গেল। মানে আমি একটা ইজি ম্যান, এর ভিতরে আমার শরীরটা পুরো ভারী হয়ে গেল, যাতে আমার শরীরের উপর কোনো একটা ওজন চাপায় দেওয়া হয়েছে। আমার শরীরের পশম গুলো সব দাঁড়ায় গেছে। আর আমার অত্যন্ত মানে আর কি আপনি কি বলবো, ঠান্ডা লাগতেছে। এমন না যে আমি মাত্র মুখ হাত টুক হাত ধুইছি দেখে আমার ঠান্ডা লাগতেছে, কিন্তু অত্যন্ত ঠান্ডা লাগতেছে। তখন কি ঠান্ডার সময় ছিল? আচ্ছা, গরমের সিজন, ফুল গরমের সিজন। আমি মাত্র এসব মাথা ধুইছি, আমার মানে গরম মাথা দিয়ে ধোয়া বেড়াইতেছে গরমে। আমি এসব মাথা ধুইছি ঠান্ডা হওয়ার জন্য, কিন্তু এত ঠান্ডা লাগার কথাই না ভাইয়া, কারণ ওয়াশার পানি তো আপনার এত ঠান্ডা থাকে না গরমের সিজনে। পরে আমি কুকুরগুলোকে ডাকতেছি নিয়ে আসার জন্য, কিন্তু আমি পারতাছি না। আমার অস্বস্তি ফিল হইতাছে এখানে, মানে মনে হইতাছে যে কেউ আমাকে যাইটা ধরতেছে, এরকম লাগতেছে, দম আটকে যেতেছে। তো পরে আমি না পাইরা আমার কুকুরটাকে গলায় উপরে ধরলাম,
মানে ঘাড়ের যে চামড়াটা ওটা ধরছি। আর ওই কুকুরটাও আমার পিছে পিছে আইসা পড়ছে, যখন আমারটাকে নিয়ে আসছি, আমারটাকে আমি নিয়ে হাইটা আইসা পড়ছি। তো এর ভিতরে ধরেন ভাইয়া মানে শরীর তো পুরা ঘাইমা শেষ, ঠান্ডার ভিতরে শরীরটা পুরা ঘাইমা গেছে, আমার মাথার থেকে ঘাম পড়তেছে, আর ভিতর থেকে গেঞ্জি পুরা ভিজে গেছে। আমি ঘরে আইসা আমি আম্মুকে এই ব্যাপারটা বললাম, আম্মু আমি তো এগুলো শুনলাম, তো এটা কি? তো আম্মু বললো যে দেখ, তুই তো অনেক কিছু শুনছস তোর দাদির থেকে, আর আমাদের থেকেও শুনছস, আমরা কথা বলি প্রায় প্রায় এগুলো নিয়ে, বাড়িতে আছে কিছু, হয়তোবা ওটাই অনুভূতি করছস, হয়তো দেখছস। আমি তো দেখতে পারি না কিছু, কিন্তু আমি আওয়াজ শুনছি, বালু দিয়ে ঢিল্লা দিল, আমার শরীর ভার হয়ে গেল। এগুলো দেখা না দেখার ভান করে, এগুলো ক্ষতি করে না কখনো, তো এগুলোকে তুই বেশি মাথায় নিস না। তো যাক ভাই, আমি আর কিছু মনে করলাম না। তো সেম দ্যাট ওই দিনই আমি রাত্রে ঘুমাইতে গেছি ঘরে। আমি একটা সিঙ্গেল রুমে ঘুমাই আলাদা। আর ওই রুমটার একটা জিনিস হলো কি ভাই, আমার বাবা ওই রুমটাতে মারা গেছে আমার সামনে। আপনার সামনেই মারা আমার গেছেন? সামনে মারা গেছে। তখন আমার বয়স প্রায় 6। তো 6 বছরের বয়সের বাচ্চারা তো ভাইয়া কিছু বুঝে না তখন, ওই টাইমটাতে। এই টাইমে অনেক কিছু বুঝে বাচ্চারা। তো আমার বাবা ইস্তারি করতেছিল আয়রনটার একটু তার ছিঁড়া ছিল, তো ওটাতে শর্ট সার্কিট হয়ে সে পাকায় পড়ে গেছে। আর ওই আয়রনটা আপনার আগের জামানার আয়রন তো জানেন ভাই কত শক্ত, মানে অনেক গরম হতে সময় নেয়, ঠান্ডা হতে সময় নেয় অনেক, লোহার আয়রন। তো ওই আয়রনটা ডাইরেক্ট তার হাতের উপর গিয়ে পড়ছে, ডান হাতে ছিল, ডান হাতটা বাম হাতের দিকে গিয়ে পড়ছে, একবারে বুকের উপরে। তো আমার তখন এতটুকু বুঝ নাই যে আমি এটা মানে সুইচ অফ করলে বন্ধ হয়ে যাবে। তো যাক ভাইয়া, ওটা আব্বুর পুরো বুকে সিনাটাকে পুরা ফেলছে, তার হাতটাও পুরো জ্বলে গেছে, হসপিটালে নিতে সে মারা গেছে। তো আমার ওই রুমটাতে মানে কেমন একটা মায়া রয়ে গেছে যে আমার বাবাটা এই রুমে থাকতো, আমরা সবাই এই রুমে থাকতাম। কিন্তু তখন 2টা রুম, একটা টিন সেটের আর একটা পাকা রুম। আমি ওই রুমটাতে ঘুমাইতাম, কখনো আমার কোনো প্রবলেম হতো না ওই রুমে, যে আনইজি ফিল হতো বা কিছু, এমন কিছু না। আমি সারাদিন রুমের বাইরে থাকতাম, রাত্র হলে আইসা খালি ঘরে থাকতাম, এই ছাড়া আর কিছু না। তো ওই দিনকার ঘুমাইছি ভাইয়া, মানে আমি খারাপ বলবো নাকি ভালো বলবো বলতে পারি না, আমার কাছে একটু ভালোও লাগছে একটু খারাপও লাগছে। আমি রাত্রে স্বপ্নে দেখছি যে আমার বাবা আমার সাথে কথা বলতেছে, আচ্ছা। আমাকে জিজ্ঞেস করতেছে কেমন আছোস, কেমনে দিনকাল যাচ্ছে। মানে এটা ইটস লাইক আ মুভি, জাস্ট রিয়েল লাইফ মুভি, যে আমি একটা মুভি দেখতেছি, আমি আমার বাবার সাথে কথা বলতেছি, আর আমাকে জিজ্ঞেস করতেছি সে মানে আমি কেমন আছি। আর আমি এটা দেখা খুব আনন্দ, তো মানে আমার বাবাকে এত বছর পর দেখতেছি, এটা মানে একটা আমার কাছে গুড ফিলিং। বাবাকে তো আমি বেশি পাই নেবে, আমার বাবা সারা জীবন বাইরে থাকছে, সে আমি হওয়ার আপনার 5 বছরের মাথায় আসছে, 5 কি 4 বছরের মাথায় আসছে। আমি তাকে জাস্ট 2 ইয়ার্স এর জন্য পাইছি, লেস। আমার ছোট ভাই তাকে মনে হয় 1 বছর কোলে থাকা অবস্থায় সে মারা গেছে। আমার মাও তাকে ওনাকে বেশি পায় নাই। সো আমরা সবাই ওনাকে খুব মিস করি। তো ওই কারণে আমার কাছে খুব ভালো লাগছে যে আমি বাবাকে দেখতেছি, এতটুকু আমার মনে হচ্ছে যে আমি যে স্বপ্নে দেখতেছি, আমার কাছে ভালো লাগতেছে। তো ওটা দেখার পর হঠাৎ করে মানে সে চলে গেল, মানে আমার পুরা যেমন আপনার টিভি দেখতেছেন কারেন্ট চলে গেল, সব অফ হয়ে গেল, এরকম সব ডার্ক হয়ে গেল। আর রুমের ভিতরে ভাইয়া মানে তখনই আমি হঠাৎ করে দেখলাম যে আমার পুরো রুমটা ভর্তি। আমরা যখন কার্টুন দেখি, কার্টুনে ভূত থাকে না ভাইয়া, জাস্ট আপনার কি বলবো, মাথা থাকে, হাত থাকে, শরীর থাকে, কিন্তু পা থাকে না, পায়ে যায় ল্যাজের মতন থাকে, স্মোক টাইপের, মানে এসব সব ঘুরতেছে আমার রুমটার ভিতরে, দৌড়াদৌড়ি করতেছে আমাকে ভয় দেখানোর জন্য। আর তাদের চেহারাগুলো ভাই মানে পুরো বিরল আকৃতির। এটা দেখা মানে আমি সাথে সাথে ধরেন আমার ঘুমটা ভেঙে গেল, আর আমি চিৎকার মারা ঘুমের থেকে উঠছি। আর আমার মা খুব মানে সফট স্লিপার, সে সামান্য একটু আওয়াজ পেলে ঘুম ভেঙে যায়। তো সে দৌড়ায় উঠছে ঘুমের থেকে, আর আমি সে দৌড়ায় আসার আগে আগে আমি লাইট অন করে আমি তার ঘরে দৌড় দিছি, তার সাথে ধাক্কা খেয়েছে। তো আম্মু আমাকে বলতেছে যে তোর কি হয়েছে, আমি বলতেছি যে আমি ভয় পাইছি, আমার রুমে কি জানি আছে। আমার ছোট ভাইটা ঘুমাইতেছিল, ও ঘুমের থেকে উঠছে চেঁচামেচি শুনা, তো ও উঠে আমার ঘরে গিয়ে দেখে যে কিছুই নাই। আমি আর ভয়ে ওই ঘরে ঘুমাইতে পারিনি। তো আমি আম্মুর সাথে সারা রাত্র ঘুমাইছি। তো পরের দিন আমার দাদু তখনও বেঁচে আছিল। আমার দাদুকে আমি পরে বলছি সবকিছু, কিন্তু তাকে
আর আমার মাকে আমি কখনো বাবার কথাটা বলি না, আমি অন্য কথাটা বলছি যে আমি এরকম আকৃতি তাদের মন দেখছি। খারাপ হবে এসব কারণ চিন্তা করে আপনি বলেন। হ্যাঁ, সবাই, আমার দাদু আমার বাবাকে খুব আদর করতো, বড় হুম। ছেলে, আমার মাও মিস করতো, আমার ছোট ভাইটা তখন যথেষ্ট বুঝে, আর আমিও তো ভাইয়া তাকে খুব মিস করি। তো আমি তাদেরকে এগুলো বলি না, কারণ হলো হয়তো বা বললে তারা ভালো ফিল করে নাকি খারাপ ফিল করে আপনি জানেন না মিস সেটা, করে, হ্যাঁ। তার জন্য আমি এগুলো বলি নাই। তো আজকে যদি তারা শুনে এগুলো, তারা অবশ্যই বুঝতে পারবে, আমার মা যদি শোনা থাকে যে আমি এগুলো বলছি, তাকে কখনো বলি নাই। তো আমার দাদুকে জাস্ট বলছি এগুলো দেখছি। তো আমার দাদু অনেক কিছু জানে, যেহেতু পুরান আমলের মানুষ। তো সে মৌলবি টলবির থেকে পানি পড়া নিয়ে আসছে হুজুরের থেকে। তো ওটা আমাকে খাওয়ানোর পরে আমি পার্মানেন্টলি ঠিক হয়ে গেছি, এগুলো আর আমার রুমে হইতো না। আর বর্তমানে এখন আমার রুমে আমি থাকি না, আমার রুমে আমার ছোট ভাই থাকে। আমাদের রুম আর একটা এক্সটেন্ড হয়েছে। তো ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার চিল্লাতে যায়, একবারে হাজি টাইপের। ও এগুলো এখন কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। তো এটাই আমার স্টোরি ছিল। ওকে। হ্যালো লিসেনার্স, আমার নাম দিনান আহমেদ ফ্রম যশোর। প্রথমে আমি যশোরে মানে অনেক ঘটনা আছে, তার ভিতর উল্লেখযোগ্য যে ঘটনাগুলো সেইগুলো আর কি শেয়ার করতে চাই। তা আমাদের এখানে একটা পুরাতন ছাত্রাবাস আছে, একটা কলেজ, খুব ফেমাস কলেজটা আর কি, কারণ নামটা আমি উল্লেখ করলাম না। ছাত্রাবাসে যারা পড়তে আসে তাদের মুখ থেকে শোনা কিছু ঘটনা আর কি। তা যারাই ছাত্রাবাসে ওঠে তারাই অধিকাংশই টাউনের বাইরের, সেই কারণে তারা টাউন এবং সেখানকার জায়গা সম্পর্কে ততটা নলেজ রাখে না যতটা টাউন মেম্বাররা রাখে। সেই কারণে আমার ঘনিষ্ঠ 5টা বন্ধু ওই সেই ছাত্রাবাসে উঠে, যেই ছাত্রাবাসকে ঘিরে বিভিন্ন ধরনের ঘটনা হচ্ছিল। প্রথমে এক বন্ধু একটা রুমে, ছাত্রাবাসের রুম ছিল 3টা, সেই রুমটায় বেশি সমস্যা হতো। সেই রুমটা একদিন সে রাতে বেলায় ঘুমায় থাকে, সে হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। ভাঙার পর সে দেখতে পারে যে তার যেই ফ্যানটা ছিল ঘরের, সেই ফ্যানের সাথে একটি লাশ ঝুলছে, একটা মহিলার লাশ। মহিলার মাথায় সিঁদুর, আর মহিলার শাড়িটা যেটা ঝুলছে, সেই শাড়ি ঝোলা থেকে আর কি তার শাড়িটা তার নাকে এসে স্পর্শ করছে। সেটা দেখার পর সে অনেক ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পর সে মানে অন্য বন্ধুদের ইনফর্ম করার জন্য অন্য রুমে যায়। অন্য রুমে যেয়ে দেখে যে সবাই ঘুমাচ্ছে, এবং সে সবাইকে জাগায় এবং জাগিয়ে বলে যে আমি এভাবে এই জিনিসটা দেখছি। এখন তারা যখন যায় সেই রুমে, যে দেখে ফ্যানটা হালকা হালকা নড়ছে, কিন্তু ওখানে কোনো লাশ বা অন্য কোনো চিহ্ন নাই, কিন্তু ঘরটায় প্রচুর গন্ধ, পচা গন্ধ। তারপরে থেকে আসলে মেইন প্রবলেমটা শুরু হয়। তারপরের দিন যখন সে বাথরুমে গোসল করতে যায়, তখন দেখে যে সব জায়গায়, বাথরুমে সব জায়গায় ব্লাড, মানে রক্ত আর কি। ইভেন পানিতেও প্রায় রক্ত ছিটা ফোটা লেগে থাকে, পানিটাও লাল হয়ে গেছে, এবং সাথে হলো সাবান যেটা ছিল, সাবানটাও রক্ত মাখা। সেটা দেখে সে অনেক ভয় পায়, এবং ভয় পাওয়ার পর সে আসলে যেটা করে সেটা হলো তার ফ্রেন্ডদের ইনফর্ম করার পর সবকিছু ক্লিন করে। বিকালে যখন সে আবার ওয়াশ করার জন্য সবকিছু যায় বাথরুমে, তখন যে দেখে যে আবার সে একই পরিস্থিতি, সব জায়গায় রক্ত লেগে আছে, এবং সোপটাও রক্তে ভরা আর কি, যে বাথরুমে যে সাবানটা ছিল। তারা সে জিনিসটাকে এতটা সিরিয়াসলিও নেয় না, কেননা তাদের ওই ছাত্রাবাসেই থাকতে হবে, না হলে তারা অন্য কোনো রিলেটিভেও বাসা নাই শহরে যে তারা ওখানে থাকবে। তারপরে দিন যত যায়, ওই স্পেসিফিকলি ওই রুমটা থেকে আর কি গন্ধটা বেশি আসে, যে রুমটা থেকে ওরা আসলে ওই লাশটা দেখছিল আর কি। তারপরে ওরা ওই রুমের লাইট কখনোই নিভায় না, কিন্তু ওই লাইটটা না নিভানোর কারণে আরো বেশি সমস্যা অন্য রুমগুলো দেখা যায়। যেরকম ওরা যখন ছাত্রাবাসের ডাইনিং রুমে যায় তখন ওই রুমটা ক্রস করতে হয়, এবং সবসময় যেই ওই রুমটা যখন ক্রস করতে যায় ওরা, তখনই ওদের গাটা ঝিমঝিম হয়ে যায়, এবং তাদের মনে হয় যে মানে তাদের সাথে কোনো একটা প্রেজেন্স আছে সেখানে। ওই রুমটার দিকে তাদের মানে আকর্ষণটা বেশি আর কি, সেই কারণে তারা ওই রুমটাকে তালা বন্ধ করে রাখে। একদিন মানে তারা এমন ভাবে মানে ভয় পায় যে তারা হয় একসাথেই বাসার বাইরে যায়, সবাই গেলে একসাথেই যায়, আর না হলে মানে সবাই বাসার ভিতরে থাকে, এবং সব রুমেই লাইট জ্বালানো থাকে। একদিন একটা মানে তাদের ভিতরে একটা যে ফ্রেন্ড, তার হলো কোচিং ছিল, ভার্সিটি কোচিং এ যাওয়ার জন্য সে রেডি হচ্ছে। এমন সময় আরো 2টা বন্ধু যারা ছিল, তারা হলো জাস্ট মুভি দেখতেছিল ল্যাপটপে। মানে তাদেরকে গুড বাই বলে সে মানে বন্ধুটা চলে গেছে আর কি, অনেক আগেই তারা দেখছে। কিন্তু মানে হঠাৎ করে তারা দেখতে পেলো যে প্রায় 1 ঘন্টা পর
ওই বন্ধুটাই ওই রুম থেকে বের হচ্ছে, যে রুমটা তালা বন্ধ ছিল। কিন্তু ওরা তো মানে পুরা হলো আর কি, এবং ওই বন্ধুটা ওদের দিকে তাকালো না, এবং ও ওই তালাটা খুলে মানে আবার বন্ধ করে দিয়ে আবার ব্যাগ ঘাড়ে নিয়ে চলে গেল। এখন ওরা ওইটা দেখার পর মানে ও ফোন দিল ওই বন্ধুটাকে ফোন দেওয়ার পর বললো যে তুই বাসা থেকে কখন বেরোইছিস? ওই বন্ধুরা বলতেছে যে আমি তো অনেক আগে থেকে বেরিয়েছি, কেন তোদের সাথে দেখা করে গেলাম। তাহলে ওরা এখন চিন্তা করতেছে যে এই আগে মানে একটু আগে যেই যাকে দেখলো সেটা আসলে কে, সেটা তো মানে কোনোভাবেই সম্ভব না যে একই পার্সন তো দুইবার বেরোতে পারে না। আর ওরা এমনি অনেক ভয় পায় জায়গাটা, সেটা নিয়ে তো আসলে ওরা মানে ফানও করতে পারে না। তারপরে একটা মানে প্রিস্ট যাকে বলে আর কি ইংলিশে, তাকে ডাকা হলো। ডাকা হয়ে তারপরে ওদের বললো যে এখানে আসলে একটা ফ্যামিলি থাকতো এই ছাত্রাবাসটাই, মানে তাদেরকে জোর করে উচ্ছেদ করে আর কি এখানে ছাত্রাবাসটা করা হয়েছে। এই কারণে তারা আসলে নাকি পিশাচ সাধক ছিল আর কি যাকে বলে। এখন সেই কারণে হলো মানে তাদের যেই পিশাচ গুলা সেগুলো এখানে এখনো থেকে গেছে, এখানে মানে এক্সিস্ট করে এখানে। সেই কারণে মানে এই ছাত্রাবাসটা আনহলি, এই কারণে হলো মানে তাদের জলদি এই ছাত্রাবাসটা ছেড়ে দেওয়ার আর কি করলো। তারপর থেকে আসলে ওই ছাত্রাবাসটা মানে কলেজের সংলগ্ন যে ছাত্রাবাস ওটা এখন আর মানে ইউজ করা হয় না আর কি, এখনো ওটা আছে। এখানে আমার এই ঘটনাটা শেষ হলো। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আমাদের সঙ্গে আরো একজন এসেছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমার নাম মোহাম্মদ শাহিন। আমি বাড়িধারা বসুন্ধরা গেটের থেকে এসেছি। বাসা? আপনার বাসা কোথায়? আমার বাসা হলো বসুন্ধরা। আপনি থাকেন এখানে? এখানে থাকি। আচ্ছা, কোথাকার ঘটনা বলবেন আপনি? আমি করবো আমার গ্রামের, একটা হলো আমার ক্লাসমেট, আর একটা হলো আমার সাথে নিজের ঘটনা। প্রথমটা বলি আমার ক্লাসমেটেরটা, কারণ এটার সাথে রাতের বা একটা সম্পর্ক পরেরটা আছে। যে বেসিক্যালি আমি মাদ্রাসায় পড়তাম, প্রথম বছর লেখাপড়া আমার মাদ্রাসাতে। আর গ্রাম অঞ্চলে বেশিরভাগই কর্মী মাদ্রাসার গুলোর মধ্যে দিনের আসরটা একটু বেশি হয়, মাদ্রাসার স্টুডেন্টের ক্ষেত্রে বেশি হয়। আপনি একটু করলে বুঝতে পারবেন যে তাহাজ্জুদের সময় আমার ফ্রেন্ডটা ও আমাদের ঘরে আবার থাকতো, ক্লাসমেট। হ্যাঁ, আমাদের বাসায় থাকতো, খাওয়া দাওয়া করতো, তার মাদ্রাসায় ঘুমাইতাম। ও আবার একটু আল্লাহ পরিচয় ছিল, মানে বেশিরভাগ তাহাজ্জুদ নামাজ বেশি পড়তো। আচ্ছা। হ্যাঁ, তো একদিন হঠাৎ তাহাজ্জুদ নামাজে উঠতে আমাদের মাদ্রাসা ছিল দুইটা, একটা হলো হেফজ বিভাগ, একটা হলো কিতাব বিভাগ। মাঝখানে একটা গ্যাপ ছিল। জি। একটা বাড়ি ছিল, আমরা ওই মাদ্রাসার কমিটি বা অনেক গ্রামের মুরব্বীরা বলছে বাড়িগুলার অনেক চেষ্টা করছে ওঠানোর জন্য, কারণ যদি ওটা দিতে পারতাম তাহলে দুটো মাদ্রাসা অনেক সুন্দর একটা পরিবেশ হতো। কিন্তু গ্রামের মধ্যে একটু দেখে না, বড় গোষ্ঠীর একটা মানুষ, যার কারণে মাদ্রাসার থেকে বাড়িটা, নিজের বাড়িটা কোথাও ছাড়তে পারতেছে না। এই জন্য একটা মাদ্রাসার থেকে একটা মাদ্রাসা যেতে কয়েক মিনিট দূরত্ব। আর ওইখানে একটা চক বাজার ছিল, বিশাল বড় একটা বট গাছ। এই বট গাছ নিয়ে অনেক ধরনের কাহিনী ছোটবেলার থেকে শুনে আসছি। হ্যাঁ, চাচার কাছ থেকে, চাচির কাছ থেকে, দাদা দাদি সব অনেকের কাছ থেকে গ্রামের শুনছি। তো ওইটা তলি মাদ্রাসাটা। তো ফজরের আগে তাহাজ্জুদের নামাজ শেষ সময় আমার ফ্রেন্ডটা উঠছে, এই মাদ্রাসা থেকে ওই মাদ্রাসা যাবো, কারণ ওইখানে সবকিছু ছিল আমাদের হাউস টাউস। তো যাওয়ার মতে ওরে নিয়ে গেছে, নামাজ পড়লাম, ফজর নামাজ পড়লাম, ওরে পাইতেছি না, কই গেল কোথায় পাইতেছি না। হঠাৎ করে এক মুরব্বী আসছে, দুইটা পাশের গ্রাম থেকে, যে আপনাদের মাদ্রাসার স্টুডেন্ট এমনি জায়গায় পড়ে আছে, এটা কি আপনার মাদ্রাসার স্টুডেন্ট নাকি? পরে গেল, আমরা সবাই গেলাম, গিয়ে নিয়ে আসলাম। পরে হুজুরে বুঝতে পারছে যে না, এটা কিছু একটা হচ্ছে। তো বড় হুজুর কি করলো, ওনারে সর্বপ্রথম হাতে যে বাম হাতে যে কান আঙুলটা চাপটা ধরলো, ধরার পরে বললো কেন, কি আসে বিষয়, কেমন ধরছো? যিনি যেটা বললো যে ও আমার ছায়ার মধ্যে পাড়া দিছে, হ্যাঁ, এই জন্য আমি ধরছি। তুই তাকাস কোথায়? কয় আমরা যে পাশে যে বট গাছটা আছে না, এই বট গাছটার মধ্যে আমরা তাকি। তোরা আর কয়জন তাকস? আমরা 7 ভাই 1 বোন। তোরা যাস না কেন? আমরা এনে বসত বাড়ি, আমরা কারোর ক্ষতি করি না, কিন্তু কেউ যদি আমাদেরকে ছায়ার মধ্যে পাড়া দেয় বা এটা করে আমরা ধরবো, তাকে ধরি, আর না কাউকে ধরি না। আপনি ইতিহাস হাতে দেখেন। তো বড় যে বলছে তুই যদি না যাস তাহলে আমি বোতলের ভিতরে ভরে রাখবো। তো যার কারণে এরকম ভাবে করার পর ঠিক আছে, আমি আর ধরবো না, ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে উনি চলে গেছে। পরে আমার ফ্রেন্ডের অনেক তাবিজ দিয়ে রাখছে, যেমন আসর টাসর না করে, ঠিক আছে। আর এরপরে কাহিনী হলো আমার নিজের সাথে, আমার ফ্রেন্ডের পাশের গ্রামে গেছি বেড়ানোর জন্য। ওদের গ্রামে আবার কারেন্ট নেই, ঠিক আছে। আমি আবার একটু ভয় পাই, কারণ কারেন্টটা না থাকলে তো এমনি যেতেছে না। কিন্তু ওই সময় ঈদের সিজন ছিল, বলছে যে গরু বাজার আছে, গরু বাজার নিয়ে যাবো না, তুমি আসো।
তো ওর সাথে আমি ওদের গ্রামে বেড়াইতে গেলাম। যাওয়ার পরে রাত্রে হঠাৎ করে রাত্রে আমার একটু অসুবিধা হয়েছে, যার কারণে আমার বাইরে হয়েছে। আর গ্রামের মধ্যে গেলাম, টয়লেট গুলো একটু থাকে একটু দূরে, বাইরে থেকে একটু দূরের থেকে থাকে, যার কারণে আমার যাইতে একটু সমস্যা হইতেছে। আমি বললাম যে ভাই আপনি চলেন একটু কাছে দাঁড়িয়ে থাকেন, বলে বলছে শুধু তুমি যাও, ব্যাপার না, আমি আসবো, ঠিক আছে। তো ভাইয়া দাঁড়া রয়েছে, আমি টয়লেট করতেছি, ওইখানে গেলাম। যাওয়ার পর আসলে যেটা আমি এমনি ভয় পাই, কারণ নাই, আমি যেটা প্রস্তুত ছিলামও না, হঠাৎ করে একটা বাতাস, মনের একটা ভয় আছে যে অত দূরে আসলাম, নতুন একটা গ্রামের মধ্যে ফার্স্ট দিন, আবার রাত্রে কোনো সময় বাইরেই নাই, হ্যাঁ, একটা এরকম একটা বাতাস, সুর একটা বাতাস আসছে। আমি বললাম যে গ্রামের মধ্য পারে আসতেই পারে, মানে গাছ বেড়ে আছে। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম গরুর ডাক শব্দ, ওদের পাশে গরু পালে না, কিন্তু গরুর ডাক আসতেছে। তারপর আমার ভয়ে তো আমি কিছু ডাক দিতে পারি না, কারণ একটু দূরে। তারপর আমি মনে মনে অনেক কিছু করতেছি, তারপর একটু হাইটে আসতেছি, দেখি না, এটা তো আবার কুকুরের ডাক দিতেছে, মানে একটা পর একটা ডাক আওয়াজ চেঞ্জ করতেছে রাসেল ভাই। আমি অনেক কি করব, ডাকতেছি, মানে আমার শব্দ আসতেছে না, ভাইয়া ভাইয়া যেন বলতেছি, শব্দ আসতেছে না। তারপর আমি আসলাম বাসার মধ্যে, রুমের মধ্যে এসে দেখলাম ভাইয়া ভাইয়া রাখতেছি, তাও নেই। তো ঘরে ঢুকলাম, ঘরে ঢোকার পরে দেখলাম ভাইয়া নাই। তারপর আবার বাইরে এলাম, বাইরে পরে দেখি চালের মধ্যে ঢিল মারতেছে, কয়েকটা ঢিল পড়ছে। আমি তারপরও কিছু করতেছি না, ভাইয়া ভাইয়া দূরে জোরে চিল্লাচ্ছে, কিন্তু কোনো শব্দ কারো পাচ্ছি না। তারপর দেখলাম গাছের মধ্যে, যেমন আমরা বড়ি গাছে জারি দিলে যে বড়ি পারে না, এরকম শব্দ হইতেছে। শব্দ হওয়ার পরে আমি তো লক্ষ্য করলাম, লক্ষ্য করে দেখলাম মানুষ হাতলে যে একটা ছায়া থাকে না, মানে লাইটের আলো ছায়া, এরকম একটা ছায়া গাছের নিচে। তারপর আমি এক সিটলি দিয়ে পড়ে গেছি। পরে আমি আর কিছু বলতে পারি না। পরে আন্টিরা আসার পরে দেখছি যে অবস্থা, পরে আমার গরম পানি দিয়ে গোসল টোসল করাইছে। তারপর আমি ভাইয়ার বলছি যে আপনি এরকম ভাবে চিল্লাইলাম বা আপনি এরকম ডাকলাম, আপনি কিছু আসলেন না, কোনো আমি তো এনেছিলাম, আমি তো তোমার এইসব কিছু জানি না। আমি বুঝতে পারতেছি না যে এটা আমার সাথে কি হলো, কারণ ভাইয়া বলছে ঘরও ছিল, দরজায় ছিল, আপনি কোথায় ছিলেন, কি আসবে, আমি কিছু বুঝতেছি না। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। চলুন আমরা শুনি আপনার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি সরাসরি ঘটনাটি শুরু করছি। আমার ঘটনাটি স্টার্ট হয়েছিল 2014 সালে 13 এপ্রিল, অর্থাৎ পয়লা বৈশাখের আগের দিন। ঘটনাটি স্টার্ট হয়েছিল নেত্রকোনায়। ঘটনাটির শুরুতে আমার একটা অভ্যাস ছিল সকালবেলা মর্নিং ওয়াক করার, এখনো পর্যন্ত আছে। তো মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম আমি আমার ফ্রেন্ডের সাথে, দুজন ফ্রেন্ড আমার সাথে ছিল। তো মর্নিং ওয়াক করার এক পর্যায়ে শেষের দিকে আমরা রেস্ট নেওয়ার জন্য একটা নদীর ধারে, নেত্রকোনার বিখ্যাত মগরা নদী, সেই মগরা নদীর ধারে বসেছিলাম মাঝবাজার এলাকায়। তো রেস্ট নিচ্ছিলাম, নিয়ার অ্যাবাউট 7টা কি 7:30 বাজে ওই সময়। এবং যে প্লেসটা মোটামুটি খুব ঠান্ডা প্লেস ছিল, আশেপাশে মানুষজন নেই বললেই চলে। তো আমরা রেস্ট নেওয়ার এক পর্যায়ে কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে আমার কেন জানি মনে হচ্ছিল যে আমরা এখানে 3 জন ছাড়াও আশেপাশে হয়তোবা কেউ আছে। তো আমি একটু ডানে বামে তাকানোর পর দেখলাম অনেক দূরে 4-5টা ছেলে মেয়ে খেলাধুলা করছে, তাছাড়া আমাদের ধারে কাছে কেউ নেই। তো আমি একটু আমার কেমন যেন ওয়ার্ড ফিল হচ্ছিল যে কি আমাদের আশেপাশে কি যেন ঘুরে যাচ্ছে, এরকম মনে হচ্ছিল। দেন আমি আমার ফ্রেন্ডকে বললাম, তুমি কি কিছু দেখতে পাচ্ছ কিনা বা কোনো কিছু অনুভব করছো কিনা? তো সে বললো যে না, আমি এরকম কিছু ফিল করছি না, কিন্তু আমার কেন যেন খুব মানে কিছু একটা মনে হচ্ছিল যে কোনো একটা খারাপ কিছু একটা হতে যাচ্ছে বা কি যেন একটা আছে। দেন আমি ওখান থেকে চলে আসলাম। কিছুক্ষণ পরেই আমরা চলে আসলাম ফ্রেন্ড সবাই মিলে। সমস্যাটি শুরু হলো সেদিন বিকাল থেকে। বিকালবেলা হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই, এবং রীতিমতো বললে যেটা চলে যে আমি অসুস্থ একটু কমই হতাম, কিন্তু সেদিন আমি হঠাৎ করে জ্বর, এবং 1 ঘন্টার মাঝখানে আমার জ্বর 102 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত চলে গেল। এবং আমি মোটামুটি সন্ধ্যা লাগাত ভালোই অসুস্থ হয়ে যাই। আমি বিছানায় শুয়েছিলাম। সন্ধ্যা পেরিয়ে রাত 8টা বাজলো। 8টা বাজার পরে আমার চোখটা কেমন যেন লেগে আসছিল। আমি সেটা ঘুমিয়ে পড়েছিলাম বা কি আমি সেটা বলতে পারছি না। চোখ বন্ধ করে থাকা অবস্থায় আমার কেন জানি সবকিছু ফ্ল্যাশব্যাক হওয়া শুরু করছে। মনে হচ্ছে কেউ আমাকে দিয়ে করাচ্ছে বিষয়টা, আমি নিজে করতে যাচ্ছি না, বাট আমি সেটা ফিল করছি। সবকিছু ফ্ল্যাশব্যাক হওয়া শুরু করেছে। আমি পিছন দিকে ফিরে যাচ্ছি, ফিরতে ফিরতে ঠিক সেই সকালবেলা যেখানে আমি বসেছিলাম, আমার চোখের সামনে ক্লিয়ারলি ভাসছিল যে আমরা যেখানে বসেছি সেখানে, এবং পারপেন্ডিকুলারলি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা ফিগার, ছোট্ট একটা ফিগার, তুলার মতো সাইজের। ফিগারে কোনো কিছু ছিল না, বাট তুলার মতো দেখতে। হ্যাঁ, তুলার মতো দেখতে বলতে খুব গোলাকার সাইজের, ছোট পুরো একটি দলা বলা যেতে পারে। 3টা চোখ,
তিনটা চোখ। তিনটা চোখ, আচ্ছা। নাথিং মোর দেন তিনটা চোখ, এবং সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমাদেরকে ঘুরছে, সার্কেল করছিল। সার্কেল করছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, টোটালি সার্কেল না, ও আচ্ছা আচ্ছা, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা, সামনে যাচ্ছে একবার, পেছনে আসছে একবার, এরকম ভাবে। টোটালি ঘুরছে না। ওকে। দেন আমি জাস্ট আমি সেটা দেখছি, বাট মনে হচ্ছে কেউ যেন আমাকে দেখাচ্ছে সেটা। হঠাৎ করে আমার মনে হলো যে আমি সে সময় শুয়েছিলাম, আপনি যদি শুয়ে থাকেন রাসেল ভাই, হঠাৎ করে যদি উপর থেকে একটা বস্তা বা বড় যদি কিছু আপনার উপর পড়ে যায়, আপনার যেরকম ফিল হবে, মনে হলো সেই ফিগারটা আমার চোখের দিকে সরাসরি চলে আসে, এবং সাথে সাথে আমার চোখ খুলে যায়। মানে আমি মনে করলাম যে আমি ঘটনাটা আসলে সরাসরি হয়নি, কিন্তু আমি জাস্ট এটা ফিল করেছি। দেন আমি দেখলাম সম্পূর্ণ শরীর আমার ঘেমে আমার জ্বর মোটামুটি চলে গিয়েছে, বাট মাথা ব্যথা, সেদিন থেকে মাথা ব্যথা শুরু হয়। দেন পরের দিন আমি সেই জায়গায় যাই আমার ফ্রেন্ডের সাথে, পয়লা বৈশাখের শুরুতেই ঠিক সেই টাইমে 7:30 দিকে আমি যাই। যাওয়ার পর আমি সেখানে তেমন কিছুই পাইনি। চলে আসার সময় জাস্ট ওই এরিয়াটা ক্রস করার সময় আমার কানে কিছু একটা বলছিল, যে ভয়েসটা আমি মানুষের ভয়েস বলবো না কিসের ভয়েস বলবো বুঝতে পারছি না, বলছিল যে পেছনে লেগে থাক, পেছনে লেগে থাক। একটা কথা, পেছনে লেগে থাকবো মানে আপনাকে বলছে কেউ? হ্যাঁ, আমাকে বলছে পেছনে লেগে। পেছনে লেগে সাথে সাথে আমি পাশে যে দুইজন ছিল ফ্রেন্ডদেরকে আমি বললাম যে এরকম কিছু দেখতে পাচ্ছ কিনা, যে অনুপম তুমি কিছু দেখতে পাচ্ছ কিনা, এরকম শুনতে পাচ্ছ কিনা। না, আমি এরকম কিছু শুনতে পারিনি। তো শুধুমাত্র আপনি? শুধুমাত্র আমি, আমার সাথে অনুপম এবং অপূর্ব, আমার দুজন ফ্রেন্ড ছিল, কিন্তু তারা এটা কোনো কিছু ফিল করেনি। দেন আমি রাতের বেলা মাঝে মাঝে ফ্রেন্ড আমার সাথে থাকতে আসতো। দেন প্রবলেম যেটা শুরু হয়, একের পর এক আমার সাথে দুর্ঘটনা হওয়া শুরু করে, এবং একের পর এক, এবং 2015 সালটা টোটালি আমার দুর্ঘটনার উপর দিয়ে যায়, এবং প্রত্যেকটা দুর্ঘটনার পরেই আমার কানে একটা আওয়াজ প্রায় বাজতো রাতের দিকে, যখন গভীর রাতে আমি ঘুম থেকে উঠে পড়তাম, যে পেছনে লেগে আছি, পেছনে লেগে থাক। এবং এক রাতে আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুমিয়েছিলাম, সে বলল আমি ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ করে ঘরে লাইট জ্বালিয়ে ফেলাম। আমার ফ্রেন্ড রাব্বি আমার সাথে থাকতো, আমি হঠাৎ করে ঘরের লাইট জ্বালিয়ে ফেলেছি। লাইট জ্বালিয়ে আমার চোখ বন্ধ, অ্যাজ লাইক এজ আমি হিপনোটাইজড। আমি টেবিলে গেলাম, টেবিলে যে কি যে ড্র করেছি, তো আমার ফ্রেন্ড রীতিমতো ভয় পেয়ে গেছে, সে কিছুই বলেনি, সে শুধু দেখেছে। দেন সকালবেলা উঠে বললো তুই এটা কি করেছিস? আমি বললাম কি করেছি? সে আমাকে দেখালো একটা পেজের ভিতর, সে পেজে আমি মানে দেখে অবাক হয়ে গেলাম যে 3টা চোখ এঁকেছি আমি, 3টা চোখ এঁকেছি আমি, যেরকম দেখেছিলেন আপনি? আমি যেরকম দেখেছি ওই সময়, আমি ওই সময় ফিল করেছিলাম যে 3টা চোখ, বাট ওইটা যে 3টা চোখ বলতাম, আবার 3টা চোখ ছিল, 3টা চোখ ছিল এর মধ্যে। ওনাটা আমি মাইমিসিং চলে আসার পরে, আমি যখন কলেজে ভর্তি হলাম, আমার ফ্রেন্ড যে রুমমেট ছিল তার, সেও বলেছে আমি এনে 4বার এই ঘটনা করেছি, এবং 4বারই এটি হয়েছে। এন্ড দেন আমার ফ্যামিলিতে আমার এক ফুপু আছেন, উনি বলেন, এবং আমি মোটামুটি দেখেছি উনার কাছে নাকি জিন আছে। তো উনি আমাকে যে কথাটা বলেছেন যে আগামী 3 বছর পর্যন্ত, 22 বছর বয়স পর্যন্ত সামথিং এই জিনিসটা প্রবলেম আমার উপর থেকেই যাবে, এবং আমাকে মেন্টালি উনি স্ট্রং থাকতে বলেছেন, যে আমি যদি মেন্টালি স্ট্রং থাকি সে কিছু করতে পারবে না, বাট যখনই আমি মেন্টালি উইক হয়ে যাব তখনই সেটা আমার প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে। এন্ড এই ঘটনাটা লাস্ট শেষ যেটা আমার সাথে হয়েছিল মাইমিংসিং এ, এখানে আসার পরে, কলেজে ভর্তি হওয়ার পরে, আমি আমার ফ্রেন্ডের সাথে 7টার দিকে মাইমিংসিং এ যে বিখ্যাত পার্কটা রয়েছে নদীর পাশে, সেই নদীর পাশে বসেছিলাম আমি, 7টা কি 8টা বাজে, যে সিঁড়ির ধারে বসেছিলাম, হঠাৎ করে একটা লোক, আচ্ছা, সিম্পলি নর্মাল জেন্টেলম্যান যেভাবে বলা যায় সেরকম একটা লোক এসে আমার দিকে এমন ভাবে বলে সে আমাকে চেনে। ভাইয়া দেখেন তো আপনি এই অ্যাড্রেসটা চিনেন কিনা, বলে আমাকে একটা কাগজ দেখা হলো। আচ্ছা, আমি রীতিমতো অবাক হয়ে গেলাম, ওখানে কোনো অ্যাড্রেস ছিল না রাসেল ভাই। আচ্ছা, আমার পাশে আমার একটা ফ্রেন্ড ছিল, সে জাস্ট ভাবছিল যে আমি হয়তো কোনো একটা অ্যাড্রেস করতে, বাট ওইখানে ছিল 3টা চোখ আঁকানো। ও, মানে যে চোখটা আপনি আঁকিয়েছিলেন? 3টা চোখ আঁকানো ছিল। 3টা চোখ আঁকানো ছিল। দেন আমি কি বলবো কিছু বুঝতে পারছি না, সে লোকটা কিছু না বলে আবার চলে গেল। দেন আমি বসে পড়লাম, আমি মানে কিছু বুঝতে পারছি না কি হলো এটা। আমি বসে পড়লাম, বসে পড়ার পরে আমার ফ্রেন্ড জিজ্ঞাসা করলো কি হয়েছে। দেন আমি ফ্রেন্ডকে বললাম যে আমি যেই ছবিটা এঁকেছিলাম সেই ছবি বললাম। দেন এখনো পর্যন্ত মানে জাস্ট আমি এটাই অবাক হয়ে যাই, কোনো প্রবলেম হওয়ার পরে পিছনে লেগে থাকবো কথাটা আসে। এবং আমি
এখন চেষ্টা করি মেন্টালি স্ট্রং থাকার জন্য, কিন্তু যখনই মেন্টালি উইক হয়ে যায় তখন আমার একের উপর প্রবলেম আসা শুরু করে, এবং ওকে, যদি আমার ফুপির কথা সঠিক হয় তাহলে হয়তো বা 22 বছর পর্যন্ত আমাকে এই ঝামেলা বয়ে বেড়াতে ঝামেলা হবে। হয়তো বা বয়ে বেড়াতেই হবে। ওকে, দ্বিতীয় অতিথির কাছে আমরা যাচ্ছি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার কথা আমরা শুনবো। ধন্যবাদ রাসেল ভাই। আমি আরিফিন, ময়মনসিংহের পুলিশ লাইন থেকে আসছি। প্লিজ আমরা ঘটনায় যাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি পুলিশ লাইন আমরা যেখানে আছি এখান থেকে কত দূর? 2 কিলোমিটার। 2 কিলোমিটার। ওকে, আমরা চলে যাই ঘটনায়। আমি এখন যে ঘটনা, আচ্ছা, আপনার সাথে তার আগে আমি একটু বলতে যে আপনি বলেছিলেন আপনি তো এখানে স্থানীয়, হ্যাঁ, এবং আপনি বলছেন যে আপনি ময়মনসিং এর স্থানীয় কিছু ঘটনা বলবেন, তাই তো? ময়মনসিংহের স্থানীয়। ওকে, তো একেবারে ময়মনসিং এর স্থানীয় কিছু ঘটনা যারা ময়মনসিং এ আছেন তারা তো উপভোগ করবেনই, যারা ময়মনসিং এর বাইরে রয়েছেন তারাও তো উপভোগ করুন ময়মনসিং এর একেবারে খাঁটি ময়মনসিং এর একেবারে খাঁটি কিছু ভয়ঙ্কর ঘটনা। শুনে আসি আমার ঘটনাগুলো। আমি প্রথমত যে ঘটনাটি বলবো সেটা একটা আপনার অ্যাম্বুলেন্স কেন্দ্রিক। জি। আমি যার ঘটনাটি বলবো তার সাথে কিছুক্ষণ আগে আমার ফোনে কথা হয়েছে। সে ঢাকা যাচ্ছে অলরেডি, তার পেশা হচ্ছে ড্রাইভার, সে একজন চালক। আজ থেকে বেশ কিছু বছর আগের কথা, তখন উনি অ্যাম্বুলেন্স চালাতেন। ময়মনসিংহের যে কোনো একটি হসপিটালে কোনো এক শীতের দিন আপনার ময়মনসিংহ হসপিটাল থেকে জি। একজন রোগীটি হচ্ছে মেয়ে। অর্থাৎ ঘটনাটা যদি একদম শুরু থেকে বলি তাহলে বলতে হয় হসপিটাল থেকে তাদেরকে রিলিজ করে দিয়েছে। হসপিটাল থেকে তাদেরকে রিলিজ করে দিয়েছে, সন্ধ্যা হয়ে গেছে। জি। সেক্ষেত্রে তারা অনেক অ্যাম্বুলেন্স খোঁজাখুঁজি করছে, কোনো অ্যাম্বুলেন্স পাচ্ছে না। রিলিজ করে দিয়েছে মানে কি? মেয়েটা কি বেঁচে আছে না মারা? না, মারা গেছে। মারা গেছে, জি। মারা যাওয়ার পরে রিলিজ করে দিয়েছে। ওকে। রিলিজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু তারা কোনো অ্যাম্বুলেন্স খুঁজে পাচ্ছে না, অ্যাম্বুলেন্স যেতে ইচ্ছুক না। তারা যাবে আপনার পার্শ্ববর্তী জেলা শেরপুরে। তার মানে তারা এমন একটা অ্যাম্বুলেন্স খুঁজছে যে অ্যাম্বুলেন্সটা লাশটাকে নিয়ে ঠিকানায়। হ্যাঁ, শেরপুর জেলায় যাবে, একটা প্রত্যন্ত এলাকা, পাহাড়ি এলাকা। আচ্ছা। কোনো অ্যাম্বুলেন্স ড্রাইভার যেতে রাজি হচ্ছে না বা কোনো অ্যাম্বুলেন্স পাচ্ছে না। সেক্ষেত্রে আমি যার ঘটনাটা বলছি তার নাম হচ্ছে রনি। তার বাসা হচ্ছে ময়মনসিংহ শহরেই, নতুন বাজারে মোড়ের কাছেই। যাই হোক, সে যেতে রাজি হলো, কিন্তু মেয়েটার পরিবারের লোকজন অ্যাম্বুলেন্সের সাথে যাবে না। হ্যাঁ, পরিবারের লোকজন অ্যাম্বুলেন্সের সাথে যাবে না, শুধু লাশটাই যাবে। আচ্ছা। সেক্ষেত্রে ওই ড্রাইভার রনি, তার সন্দেহ তেমন একটা হলো না, হয়তো ভাবছে সবাই তো অ্যাম্বুলেন্সের সাথে যায় না, ভয় পেতে পারে। সেক্ষেত্রে সে রাজি হলো। আচ্ছা। তার শহর থেকে বের হতে হতে রাত 8টা বেজে গেল। সে ময়মনসিংহ শহর পার হয়ে যখন শেরপুর সীমানায় চলে গেল, তখন রাত প্রায় 2 ঘন্টা পরে, তখন রাস্তাঘাট খারাপ ছিল, এত ভালো ছিল না। আচ্ছা। তখন রাত 10টা কি 11টা, শীতের রাত, এতে অনেক রাত হয়ে যায়। তার গাড়িটা হঠাৎ থেমে গেল। হ্যাঁ, সে নেমে গিয়ে দেখলো তার চাকাটা নষ্ট হয়ে গেছে। তবে এখানে কথা হচ্ছে তার কোনো অ্যাসিস্ট্যান্ট ছিল না, তার কোনো হেল্পার ছিল না, সে একাই ছিল, আর অ্যাম্বুলেন্সে লাশ ছিল। তারপর সে একা হাতে গাড়ির চাকাটা যেভাবে ঠিক করে সেভাবে ঠিক করে সে আবার যাত্রা শুরু করলো। ঘন্টাখানিক পর চলন্ত একটা গাড়ি এটা হঠাৎ করে থেমে গেল। সে যখন গাড়ি থেকে নেমে তারপরে অনেক চেষ্টা করে দেখলো কোনো কিছু নষ্ট হয়নি, তো গাড়িটা থেমে গেছে, তেল আছে গাড়িতে, যান্ত্রিক ত্রুটি নেই। তারপরে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা পরে চেষ্টা করে এমনিতেই আবার চালু হলো। সে আবার চলতে শুরু করলো। চলতে শুরু করতে করতে এরকম আরো 1.5 থেকে 2 ঘন্টা যাওয়ার পর সে লক্ষ্য করলো যে গাড়ির পিছনে শব্দ হচ্ছে। শব্দটা অনেকটা এরকম যে 8-10 জন লোক যদি পিছন থেকে আপনার সেই রকম শব্দ 10 থেকে 15 মিনিট শব্দগুলো শুনলো। তারপর সে কোনো কেয়ার করলো না। তবে একটা সময় শব্দের গতিটা একটু বেড়ে গেল। অ্যাম্বুলেন্সের ছাদের উপরে শব্দ হচ্ছে, ভিতর থেকে গ্লাসের শব্দ হচ্ছে। এরকম শব্দ হওয়ার পরে সে গাড়িটা থামালো। থামানোর পর সে অ্যাম্বুলেন্সের পিছনে গিয়ে সেই অ্যাম্বুলেন্সের ডালাটা খুললো। ডালাটা খুলেই দেখে ওই লাশটা বসে আছে। তার মুখে একদম যে ক্ষত একটা অবস্থা, সে লাশটা বসে আছে। সে এই দৃশ্যটা দেখে একটা দৌড় দিল। সে পাশে ছিল একটা রাইস মিল, একটু দূরে। সে ওই রাইস মিলের যে লেবাররা থাকে
শ্রমিকরা ওই শ্রমিকদের ঘরে গিয়ে উঠলো। এরপর শ্রমিকদের ঘর গিয়ে ওঠার পরে সে ওখানে সেন্সলেস হয়ে গেল। এরপর ওকে সবাই পানি দিয়ে একটু সচেতন করার পর ওই শ্রমিকদের সহ সে আসলো লাশের কাছে। আসার পর দেখে লাশটা আবার শুয়ে আছে, কিন্তু লাশটা খুব ক্ষত বিক্ষত। যাই হোক, আমি ঘটনাকে একটু সংক্ষেপে করে দিচ্ছি। থাকার পর পরদিন শ্রমিকদের একজন তার সাথী দিয়ে মেয়েটার গ্রামের বাড়ি গেল দিনের বেলা। যাওয়ার পরে ওই রনি যে ড্রাইভার, সে ওই মেয়ের বাবা মাকে ভালো করে প্রশ্ন করলো যে আপনি বললেন যে আপনার মেয়ে স্বাভাবিক অসুস্থ ছিল, মারা গেছে, কিন্তু আপনার মেয়ের শরীরে এরকম ক্ষত কেন, মুখে এরকম ক্ষত কেন, পোড়া কেন? আচ্ছা। তখন মেয়ের বাবা মা বলল যে আসলে সত্যি কথা বলতে কি, যদি আমরা সত্যি কথা বলতাম তাহলে হয়তো আপনিও রাজি হতেন না লাশটাকে নিয়ে যেতে। মেয়েটা সুইসাইড করার জন্য গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল, নিজেই আগুনে ঝাঁপ দিয়েছিল সুইসাইড করার জন্য। ওই সে থেকেই তার একদম সম্পূর্ণ শরীর 75% 80% পড়ে গিয়েছিল। আচ্ছা। এই জন্য তার একটা ক্ষত আপনার খুব কুৎসিত একটা চেহারা হয়েছিল। বুঝতে পেরেছি। তারপরে সে কারণে তার মেয়ের ফ্যামিলির ব্যক্তিরা তার সাথে আসতে চায়নি। তো এছাড়া আর কি এরকম ভয়ের মানে কেন এরকম হলো রাস্তা, এটা মেয়ের বাবা মা আর কিছু বলতে পারে না। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এই মুহূর্তে আমাদের